নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে শুরু করলাম। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা 5 মতো। সকালে উঠেছি অনেকক্ষণ, জানো 4:45 নাগাদ। তবে জানো তো, মনের ভেতরে একটা অস্থিরতা ভীষণভাবে কাজ করছিল। যেহেতু কালকের ব্লগে তোমাদেরকে আমি বলেইছি যে একটা বিপদ ঘটে গেছে, সেই বিপদটার জন্যই রাতে ঠিকমতো ঘুম আসছিল না, ভাল লাগছিল না কিছু করতে। তবে আর কি করব, সমস্ত কিছু কিন্তু আমাদেরকে একেবারে নিজের সাহস দুর্বল না হয়ে সমস্ত বিপদকে রক্ষা করতে হয়। যাই হোক, ওসব কথা বলে আর সকালটা তোমাদের সাথে খারাপভাবে কাটালাম না। এই দেখো, গল্প করতে করতে ওই দিক দিয়ে আমি কিন্তু কাল রাতের বাসি বাসনপত্রগুলো কুয়োর রেখে দিয়েছি। কাল রাতে রুটি হয়েছিল জানো, সেই কারণে বেশ কয়েকটা বাসন জমে গেছে। আর এই যে এরপরে চলে এসেছি, আমাদের তুলসী মঞ্চটা লেপাপোছা করলাম। তারপর এরই মধ্যে উঠানটা ঝাঁট দিয়েছি। ঝাঁটাটা দেখতেই পাচ্ছ কুয়োর পাড়ে রেখে দিয়েছি ধোবো বলে। তবে আগে ঝাঁটাটা ঝাঁট দেওয়ার পরই ধুয়ে নিতাম, এখন একেবারে সমস্ত বাসি কাজকর্ম হয় কুয়োর পাড়ে, তারপর ঝাঁট দিয়ে একবার কুয়োর পাড়টা ভালো করে তারপরেই ঝাঁটাটা রেখে আসি। আর এই যে এদিক দিয়ে আমি কিন্তু বাসন মাজছি, ওদিক দিয়ে সকালবেলা সন্ন্যাসীরা আমার বাড়িতে তাদের পায়ের ধুলো দিল। তবে সন্ন্যাসী বলতে এরা একদমই ছোট, এই 7 কি 8-এ পড়ে, খুব বেশি হলে 8-এ পড়ে। তো ওনারা সকালে এসেছে দাতন করবে, সেই কারণে আমাদের বাড়ির একটি নিম গাছ আছে, সেখান থেকে নিমের ডাল পাড়তে। তবে আমাদের বাড়ির একেবারে সামনেই, মানে বাড়ি থেকে বেরোলেই ওই পিঠেই একটা নীল ঠাকুরের মন্দির আছে। আর সেখানে প্রায় তোমার আজকে হলো 30 জন মতো সন্ন্যাসী রয়েছে। তবে এই কটার দিন এত সুন্দরভাবে সকালটা শুরু হয় কি বলবো। সকালে যখন উঠি স্নিগ্ধ বাতাস, সকলেই ঘুমোচ্ছে, তখন দেখি সন্ন্যাসীরাও নিজেদের মতো করে নিজেরা খোলা আকাশের নিচে শুধুমাত্র মশারি টাঙিয়ে ঘুমোচ্ছে। তবে এখন সন্ন্যাসীর সংখ্যা বেড়ে গেছে, তাই দেখি অনেকটা এদিকে চলে এসছে। আমাদের এখানের খুদে খুদে সন্ন্যাসীদের তোমাদের দেখিয়ে দিলাম। বাড়ির সামনে এই মাসি শাক নিয়ে এসছে। মাসিকে বললাম, মাসি শাক দিয়ে যেতে। 5 টাকার মতো নিয়েছি জানো ঝুড়িতে। ওই যে বললাম না বিপদ ঘটে গেছে, বিপদ কি আর বলে কই আসে বলো। এখন যে আমরা ব্যাগ ভর্তি করে বাজার করব সেই সামর্থ্যও নেই, খুবই খারাপ অবস্থা চলছে। তাই সকালবেলা থেকেই চিন্তা ছিল, সকালে বাসি কাজকর্ম করার পরই কিন্তু রান্নার ব্যবস্থা করতে হবে। ঘরে কোনো রকম কোনো সবজিপাতি নেই, কীভাবে কি হবে কিছুই মাথায় খেলছিল না। শুধুমাত্র আমাদের এখানে আলুর দাম ভীষণ সস্তা ছিল কিছুদিন আগে, তাই ডোডোর বাবা 2 বস্তা মতো আলু কিনে রেখেছিল আর 1 বস্তা পেঁয়াজ। হয়তো পেঁয়াজটা তোমাদের দেখিয়েছিলাম, আলুটা আমার কোনো কারণবশত দেখানো হয়নি। আর জানো তো, বাড়িতে আলু থাকলে কোনো চিন্তাই থাকে না, তবে চালটা থাকলে আরোই চিন্তা থাকতো না। যাই হোক, ওই দিক দিয়ে আলুটা ছিল, ভাবছিলাম আলু দিয়ে কি রান্না করব। শুধু আলুর তরকারি দিয়েই তো আর বেটা ছেলে মানুষকে খেতে দেওয়া যায় না। তাই বাড়ির সামনে থেকেই 5 টাকার শাক নিয়েছি। তবে 5 টাকায় এই শাকটা খুব একটা মন্দ হয়নি বলো, বেশ ভালো হয়েছে। আর এই শাকটা এত ভালো ছিল খেতে, এত ভালো সত্যি বলে বোঝানোর মতো নয়। টোটোর পাপাকে দিয়েছিলাম, তারপর ও আবারও বলছিল দিতে। তবে জানো তো, এই শাকটা একটুখানি হয়ে গেছিলো, 4 পাতে দেওয়ার মতো 2বার করে জায়গা ছিল না। আমাদের গ্রামের মানুষরা আমরা চাইলে কি না পারি বলো। এই যে আজকে এই বাড়ির কাছ থেকে সুপারির খোল পড়েছে, সেটাকে ভাবলাম বড়টা একেবারে তোমার করব, ওই যে সবজির খোলাগুলো গরুকে দিই সেগুলো রাখার জন্য। আর এইগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, মা ঠাকুমা দিদা বলো সকলেই মশলা বাটার সময় এটা দিয়ে টানে, বেশ সুবিধা হয় এটা দিয়ে মশলা টানলে। জানো তো, ওই যে লঙ্কা বাটাটা গরমকালে হাত জ্বলে সেটা আর জ্বলবে না। আর ওই যে ছোটোটা দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে আমি করেছি ওই যে তোমার হাঁড়িটা রাখার জন্য কালি হয়ে যায় সেটা। বেশ ভালো জিনিস জানো, সুবিধাই হলো। তবে এই গ্রীষ্মকাল আসাতে হাত ভীষণ চলে, লঙ্কা বাটলে আবার আমার ছোট বাচ্চা চোখে তেল মাখালে ওর শরীরেও জ্বালা করবে, সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি ওইটা বানিয়ে নিলাম।
খুব মনে শান্তি লাগলো। যেন ওই যে তোমাদেরকে আগেই বললাম না, শাকটি একটুখানি হয়েছিল, এই যে শাকটি। যাই হোক, শাকটাও রান্না হয়ে গেল। সকালে সেই 5টায় উঠেছি, ওঠার পর সকাল 6টা থেকে সংসারে কাজে হাত দিয়েছি। সেই থেকে একবারও বসিনি, জানো, একটার পর একটা কাজ কিন্তু সেরেই যাচ্ছি। আর বাড়িতে যদি অসুস্থ রোগী থাকে, কোনো বিপদে অন্তত, তাহলে তার পেছনে কতটা সময় যায়, তাই না বলো? তো সেই সমস্ত কাজকর্ম করতে করতে এতটা বেলা হয়ে গেল, এখন প্রায় 12টা ছুঁই ছুঁই। ওই যে আমাদের সকলের জন্য না যেমন তেমন রান্না করলাম, কিন্তু আমার যে ছেলে এখন একটু একটু করে বড় হচ্ছে, খাবারের স্বাদ বুঝছে, কোন খাবারটা কীরকম সমস্ত কিছুই মুখেও বলতে পারে। ও কিন্তু এক বিন্দুও চাইছে না নিরামিষ ভাত খেতে, তবে সেই সামর্থ্য নেই সত্যি বলতে যে ওকে মাছ মাংস রান্না করে খাওয়াবো। তাই ওর কথা মাথায় চিন্তা করেই এই আলুগুলো গোল গোল করে কাটলাম, আর ওকে বললাম আলুর চিপস বানিয়েছি। এতে ও ভীষণ মজা করে সমস্ত ভাতগুলো কিন্তু খেয়ে নিয়েছিল। আর সত্যি বলতে এই আলু ভাজাটা খেতেও কিন্তু ভীষণ ভাল লাগে গোল গোল করে, জানো, আমি ভীষণ পছন্দ করি। জানো তো, সকাল থেকে রাত অবধি বুকের রক্ত জল করে খেটে চলেছি, তবুও জানো তো শ্বশুরবাড়ির মানুষের কাছে কখনো মন পায় না। আর আমি জানি, জানো তো, বুকের মাংসটাও যদি কেটে রান্না করে তাদেরকে খাওয়ানো হয়, বলবে নুন কম ছিল। এটা শুনতে খারাপ লাগলো, একদম বাস্তব কথা। তো এত খাটাখাটনির পরেও কিন্তু আমাকে শুনতে হয় আমি কিছু করি না, এবং সেটা আমাকে পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষেরাই বলে। শুনে এতটাই মনের মধ্যে কষ্ট হয়, সেটা তোমাদেরকে প্রকাশ করে বলে বোঝানোর মতো নয়। জানো তো, আমি সকাল থেকে কি করি না করি সেগুলো ভিডিওর মাধ্যমে সকলেই দেখতে পায়। তারপরেও আমাকে কিন্তু হাজার হাজার কৈফিয়ত দিতে হয়। যাই হোক, লোকের কথা নিয়ে আমি চলি না, লোকের কথা অন্তত আমি গায়ে মাখাই না। আমার জীবন আমি কিভাবে কাটাবো, আমি কি করব, সেটা আমি একদম সিদ্ধান্ত নেব। যাই হোক, এই দেখো গল্প করতে করতে রান্না হয়ে গেছে। রান্না করেছি আজকে শুটকি মাছের চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আলু ভাজা, ডাল, তার সাথে রান্না করেছি ওই যে শাক ভাজা। আজকে এগুলোই ছিল। শুটকি মাছটাও ঘরে ছিল বলে রেহাই, তাহলে কী যে করতাম বলে বোঝানোর মতো নয়। এই যে ভাতটা হয়ে গেল, ভাতটা এখন হাঁড়ির থেকে গামলায় নিয়ে নিচ্ছি। আর ওই দেখো হাঁড়িটির তলায় ওই যে সুপারির খোলটি দিয়ে বানিয়েছিলাম, সেটাও কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি। বিকেল গড়িয়ে সন্ধে, এখন সন্ধ্যা দিতে এসেছি। ডোডো ভীষণভাবে ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল, তাই ও ঠাকুমার কাছে শুইয়ে রেখেছি, আর আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। ডোডোর পাপা বাড়িতে ছিল না, একটু এলো এক্ষুনি, তাই ওকে বললাম বসতে, আর আমি এই দিক দিয়ে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। জানো তো, অনেকেই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাচ্ছে কি বিপদ হয়েছে না হয়েছে জানার জন্য। তবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, দেখো সোশ্যাল মিডিয়ার মধ্যে সমস্ত বিষয় তুলে না ধরাই ভালো। আমারও একটা পার্সোনাল লাইফ আছে, সেটা পার্সোনালি রাখি। তবে যেটা হয়েছে আমাদের সঙ্গে খুব মারাত্মক বিপদ হয়েছে, সেটা মানে আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো। তবুও কিন্তু হাসি মুখে সংসারটাকে সবসময় চালিয়ে চলেছি। এটাই যেন আমাদের জীবন মধ্যবিত্তদের। যাই হোক, ওই দিক দিয়ে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল, তারপর ডোডো ঘুমাচ্ছে। এই ফাঁকে ভাবলাম বেশ কিছু জামা কাপড় গুছানোর বাকি আছে। কালকে যখন ওই বিপদটা ঘটে, তারপরই কিন্তু আমাকে মানে ছুটতে হয়েছিল ডাক্তারের কাছে। তো সেখানে গেছিলাম, যাওয়ার পর বাড়ি আসার পর সেরকমভাবে কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। সমস্ত জামা কাপড় একদম চেয়ারের মধ্যে ঢিপ করে রেখে দিয়েছিলাম। আর এই যে গামলাটার অবস্থা দেখছো, এই চুড়িদারটা হাতে নিলাম, এটা পরেই কিন্তু আমি হাতের কাছে রাখা ছিল, ছুটতে উঠতে গেছি। সেই সময়টা যে কি গেছে আমার ওপর দিয়ে ঝড়, সেটা আমি ছাড়া আর কেউ বলতে পারবে না, মানে বোঝানোর উপায় নাই কতটা কষ্ট হয়েছিল। যাই হোক, গল্প করতে করতে দেখো এখান দিয়ে আমি কিন্তু ডোডোর বাবার আমার নাইটিগুলো সমস্তটা এখানে ভাঁজ করে রেখে দিই, তার সাথে আমার কিছু জিনিস এই ব্যাগটার মধ্যে ভরে রেখে দিই। ছোটো ছোটো জিনিসগুলো যখন হাতের কাছে না পাই, তখন ওই ব্যাগটায় থাকলে খুঁজে পাওয়া যায়। আর এই যে কালকে ডোডোর জন্য এই অয়েল কালারটা বার করা হয়েছিল, সেটাই এখন ভরে রেখে দিচ্ছি। এদিক দিয়ে আয়নাটাও রাখা হয়নি, সেগুলো গুছিয়ে গেছি, একদম জায়গা মতো রেখে দিলাম। এখন বাজে রাত্রি 10:30 ঘড়ির কাঁটায়। ডোডোর বাবা কাজের থেকে আসার সময় বেশ কিছুটা মতো মুড়ি নিয়ে এসেছিলো, এই যে 250 প্যাকেটের মুড়ি। ঘরে জানো তো মুড়িটা বাড়ন্ত ছিল, তাই মুড়ি নিয়ে এসেছিলো রাতের জন্য। তার সাথে ওই যে 5 টাকা সাইজের আমাদের পাড়ায় পাওয়া যায় ভেজিটেবিল চপ, সেই চপগুলোও নিয়ে এসেছিলো।
আর ঘরে কিছুটা যেন চানাচুর ছিল, এটা দিয়েই কিন্তু আজকে রাতে টিফিনটা সেরে নিচ্ছি। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন পুরনো সকল বন্ধু পাশে থেকো, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। বাই।